বহু জল্পনা কল্পনার আশঙ্কার পর ইরানে তীব্র সামরিক হামলা করেই ফেলল ইসরায়েল। তারপর ইরানও হামলা চালিয়েছে ইসরায়েলে। চলছে পাল্টাপাল্টি সামরিক আক্রমণ। হতাহত আর ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে। তাই সেদিকে না গিয়ে এই ভিডিওতে আমরা সুনির্দিষ্ট একটা বিষয়ের দিকে নজর দেব। সেজন্য তিনটি প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করব আমরা। প্রশ্ন 1, কোথায় হামলা করেছে ইসরায়েল? প্রশ্ন 2, কাকে হত্যা করেছে? প্রশ্ন 3, কিভাবে এত সুনির্দিষ্ট হামলা করলো ইসরায়েল? কোথায় হামলা করেছে ইসরায়েল? খোদ ইসরায়েল কর্তৃপক্ষই বলছে 200টি যুদ্ধ বিমান ইরানের প্রায় 100টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও অন্যান্য স্থাপনা আছে। শুধু গুরুত্বপূর্ণ স্থাপনা আর পরমাণু গবেষণা কেন্দ্র নয়, সুনির্দিষ্ট ব্যক্তিকে হত্যা করার জন্য হামলা করা হয়েছে। সুনির্দিষ্ট ব্যক্তিকে হত্যা করার জন্য বাসভবনে হামলা করা হয়েছে। তাই নিহত হয়েছেন বেসামরিক ব্যক্তিসহ গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু বিজ্ঞানীরাও। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, কাকে হত্যা করা হয়েছে? সামরিক হামলার প্রথম ধাপেই নিহত হয়েছেন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী প্রধান হোসেন সালামি ও সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি। নিহত হয়েছেন বেশ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাও। শুধু তাই নয়, হামলায় ইরানের শীর্ষস্থানীয় 6 জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। তাদের একজন ফেরেইদুন আব্বাসি, তিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান। ইসরায়েলের হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদি তেহরানচি। এমনকি ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা শাকমানিও নিহত হয়েছেন। তার বাসভবনে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে তাকে। তৃতীয় প্রশ্ন হলো, কিভাবে এত সুনির্দিষ্ট হামলা চালালো ইসরায়েল? এই প্রশ্নের উত্তর জানার জন্য আরও কিছু ঘটনার দিকে নজর দেয়া যাক। 2024 সালের 18 সেপ্টেম্বর লেবানন ও সিরিয়ার বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরিত হতে থাকলো পেজার। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ছোট্ট এই যন্ত্র ব্যবহার করে থাকে। এই ঘটনায় নিহত হয় কমপক্ষে 40 জন হিজবুল্লাহ সদস্য, আহত হয় প্রায় 3000। কেউ কিছুই বুঝতে পারেনি। দেখা যায় এক ব্যক্তি দোকানের সামনে দাঁড়িয়ে আছে, তখন তার ট্রাউজারের পকেটে থাকা পেজারটা বিস্ফোরিত হলো। এভাবে একের পর এক ঘন্টা ধরে চলতে থাকে এই বিস্ফোরণ। কিভাবে ঘটলো এমন নজিরবিহীন ঘটনা? কে বা কারা করলো? প্রথম দিকে কেউ এই ঘটনার দায়িত্ব নিল না। পরে জানা গেল এই হামলার নাম অপারেশন গ্রিম রিপার। হিজবুল্লাহর নিজস্ব যোগাযোগের নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়ার জন্যই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এই কাজ করেছিল। এবার একটু চিন্তা করে দেখুন ঘটনাটা কিভাবে ঘটানো হয়েছে। আপনার পকেটে একটা মোবাইল ফোন আছে, হঠাৎ করে সেটাই বিস্ফোরিত হলো। শুধু একটা নয়, যাদের কাছে ওই ডিভাইস ছিল সবই এক এক করে বিস্ফোরিত হতে থাকলো। চলুন এবার জেনে নেই এত সূক্ষ্ম কাজটা কিভাবে করা হয়েছিল। হিজবুল্লাহর সদস্যরা যে হাজার হাজার পেজার ও ওয়াকিটকি ব্যবহার করত, সেগুলোতে অ্যাডভান্সড ডিজিটাল সংকেত সহ এক ধরনের বিস্ফোরক সংযুক্ত করা হয়। সাধারণভাবে এই প্রক্রিয়াকে রিমোট কন্ট্রোল বোমাও বলতে পারেন। যখন এটি বিস্ফোরণ ঘটনার পরিকল্পনা করা হয়, তখন একটি মেসেজ পাঠানো হয় সবগুলো পেজারে। সাধারণ ওই মেসেজটি যখন কেউ পড়তে শুরু করেছে, তখনই বোমাটি সক্রিয় হয়ে গেছে। তারপর বিস্ফোরণ ঘটেছে। যদি প্রশ্ন করেন এই কাজটা করতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কতদিন লেগেছে, এই প্রশ্নের উত্তরে জানা গেছে প্রায় 1 দশক বা 10 বছরের পরিকল্পনা এটি। হিজবুল্লাহ যখন পেজারগুলো সংগ্রহ করেছে, তখন থেকেই এই মিশন শুরু করে মোসাদ। অর্থাৎ পেজারগুলো যখন সরবরাহ করা হয়, তখনই তার ভেতরে ভিন্ন প্রযুক্তি সংযুক্ত করা হয়।
তার মানে ওই যন্ত্রগুলো যখন যেদিকে গেছে প্রত্যেকটির খবর মোসাদের কাছে পৌঁছে গেছে। তারপর তারা প্রায় 10 বছর ধরে অপেক্ষা করেছে আসল ঘটনা ঘটানোর জন্য। তার আগ পর্যন্ত কেউই বুঝতে পারেনি যে পকেটে করে তারা আসলে স্পাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা গেল পেজার বিস্ফোরণের ঘটনা। এর আগে 2024 সালের এপ্রিলের শেষ দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়ে ইরানের রেভলিউশনারি গার্ডের সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জাইদিকে হত্যা করে ইসরায়েল। এই ঘটনার পরপরই ইসরায়েলের সাথে ইরানের সরাসরি সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কিভাবে একেবারেই সুনির্দিষ্ট একজন ব্যক্তিকে হত্যা করতে পারে তার একটি অভিনব উদাহরণ সম্পর্কে যদি জানতে চান, তাহলে আপনাদের 2020 সালের একটি ঘটনায় নিয়ে যাব। ইরানের রাজধানী তেহরান থেকে 60 কিলোমিটার দূরের আবসার্ড শহরে গুলি করে হত্যা করা হয় মহসিন ফখরেজাদেকে। তিনি ছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচির স্থপতি, যাকে ইসরায়েল বারবার ইরানের নিউক্লিয়ার বোমার জনক বলে উল্লেখ করত। ইসরায়েলের মোসাদ তাকে দীর্ঘদিন ধরেই হিট লিস্টে রেখেছিল। তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা যদি জানেন, তাহলে নিজের অজান্তেই বলে উঠবেন, এটাও কি সম্ভব? একটা মেশিন গান নিজেই গুলি করে হত্যা করেছে তাকে। ওই হত্যায় একটি এআই নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোলড মেশিন গান ব্যবহার করা হয়। সেটি বিশেষভাবে টুকরো টুকরো করে ইরানে ঢুকানো হয়েছিল। অস্ত্রটি একটি পিকআপ ট্রাকে সেট করা হয়েছিল। পিকআপটি রাস্তার পাশে পার্ক করা ছিল। তারপর দূর থেকে স্যাটেলাইটের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হয়। ট্রিগার টেনে গুলি চালানোর সাথে সাথে সেই মেশিন গান নিজেই ফখরেজাদেকে টার্গেট করে। তার গাড়ি চলার সময় 13 রাউন্ড গুলি করা হয়। সব গুলি লক্ষ্যবস্তুতে আঘাত করে। এআই এবং ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে শুধুমাত্র ফখরেজাদের মুখ চিনে গুলি চালায়। তার স্ত্রীর গায়ে একটিও গুলি লাগেনি। পুরো অপারেশন মাত্র 1 মিনিটেরও কম সময়ের মধ্যে শেষ হয়। পরে সেই গাড়িটি ও মেশিন গানটি স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত করা হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ পুরো অপারেশন পরিচালনা করে। ধারণা করা হয় এর পেছনে কমপক্ষে 20 জনের একটি সমন্বিত আন্তর্জাতিক টিম কাজ করেছে। সাথে স্থানীয় সহায়তাকারী ও ইরানের ভেতরের গুপ্তচরদেরও ভূমিকা ছিল। বলা হয় যে ফখরেজাদের হত্যাকাণ্ড ইরানের পারমাণবিক কর্মসূচিকে কমপক্ষে 2 থেকে 6 বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছে। এবার আসি একেবারে সাম্প্রতিক ঘটনায়। ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালেমি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। এই কাজটি কিভাবে করলো ইসরায়েল বা মোসাদ, চলুন সেটা জেনে নেই। এবার 3টি ধাপে কাজ করেছে ইসরায়েলের গুপ্তচররা। প্রথম ধাপে মোসাদের এজেন্টরা কয়েক মাস আগে থেকেই ইরানের অভ্যন্তরে প্রবেশ করে। তারা মাসের পর মাস ধরে দূর নিয়ন্ত্রিত বিভিন্ন অস্ত্র ও ধ্বংসাত্মক ড্রোন স্থাপন করে বিভিন্ন জায়গায়। সেগুলো নিয়ন্ত্রণ করা যায় স্যাটেলাইট দিয়ে। দ্বিতীয় ধাপে তারা একেবারে সাধারণ কিছু গাড়ির মধ্যে আরও কিছু স্বয়ংক্রিয় অস্ত্র স্থাপন করে। গাড়িগুলো দেখে কারো সন্দেহই হবে না। তৃতীয় ধাপে ড্রোন ও মিসাইল সংক্রান্ত আরও কিছু গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে তারা। তারপর মিশরে গোপন একটা ড্রোন ঘাঁটি তৈরি করে। এরপর আসে 13 জুন। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একটা মিটিংয়ে ডেকে ফাঁদে ফেলা হয়। তখন প্রথম হামলাটা শুরু হয় এই মিশরের গোপন ঘাঁটি থেকে। তারপর 200 যুদ্ধ বিমান নিয়ে হামলে পড়ে ইরানের বিভিন্ন টার্গেটে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই স্পাই গেম কিভাবে কাজ করে। প্রযুক্তি আর গোয়েন্দা বৃত্তির সমন্বয়ে এসব কাজ সুচারুরূপে সম্পন্ন করে ইসরায়েলের মোসাদ বা উন্নত দেশের গোয়েন্দা সংস্থাগুলো। তবে যত প্রযুক্তি ব্যবহার করুন না কেন, ভেতরের মানুষের সহযোগিতা ছাড়া এসব কাজ সুনির্দিষ্টভাবে করা খুব কঠিন। এটাও স্পাই গেমের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে ভেতরের মানুষ কারা? ইরান আর ইসরায়েলের কথাই যদি ধরি, তাহলে এখানেও
ডাবল এজেন্ট কাজ করে। বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে 2021 সাল থেকে ইরানের ভেতরে এখন পর্যন্ত 20 জন ডাবল এজেন্ট সেট করেছে মোসাদ। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ একবার বলেছিলেন ইরানের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিটের প্রধান ছিলেন ডাবল এজেন্ট, অর্থাৎ ভেতরে ভেতরে তিনি মোসাদের হয়েও কাজ করতেন। এছাড়াও অনেক নারী এজেন্টের কথাও শোনা যায় যারা ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কাজ করতেন, কিন্তু ভেতরে ভেতরে ছিলেন মোসাদের এজেন্ট। শুধু মোসাদ নয়, কেজিবি আর সিআইএ এর কথাও তো আপনারা শুনেছেনই। এটা ভিন্ন এক জগৎ। এই পৃথিবীতে এখন অস্ত্রের যুদ্ধ হয় খুব কম, তার চেয়ে বেশি হয় স্পাই ওয়ার। সে যুদ্ধে এখন সাইবার আর এআই নতুন শক্তির যোগান দিচ্ছে, সামর্থ্যের নতুন প্রতিযোগিতা তৈরি করছে।